শহীদ হাদিকে নিয়ে আন্দোলন হচ্ছে এবং বিভিন্ন জেলাতে ব্লকেট করা হয়েছে। কোয়ালিটি কন্ট্রোল সাকসেস, নট কোয়ান্টিটি। কোয়ান্টি দিয়ে সব কিছু হয় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, হাদির বিচার আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকার জেনজিদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তাদের বিচার করার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। আমরা আজকের এই সুন্দর প্রোগ্রাম থেকে বলতে চাই, হাদির আসামিদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে এই সরকার আমরা যেভাবে বসিয়েছি এই সরকারকে আমরা বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। শহীদ হাদি এমন একটা ব্যক্তি যে ব্যক্তিটা তার যুক্তিবোধের শুদ্ধতম প্রকাশ, যুক্তিকতা দিয়ে তরুণ প্রজন্মকে পথ দেখিয়েছে। অনেকে প্রশ্ন করে যে হাদিকে কেন হত্যা করা হয়েছে। হাদির চেয়ে তো অনেক বড় বড় সমন্বয় ছিল জুলাই যুদ্ধা ছিল, তাহলে হাদিকে কেন আক্রমণ করা হয়েছে? কেন হাদিকে আক্রমণ করা হয়েছে? দেখো, একবার একটা, তোমরা জিজি পোকা চিনো? জিজি পোকা, একবার একটা জিজি পোকাকে সাপ তাকে খাওয়ার চেষ্টা করছে। তখন জিজি পোকা বলল, দেখো সাপ, তুমি আমাকে খাওয়ার চেষ্টা কেন করছো? আমার শরীরে তো কোনো মাংস নেই, তুমি খেয়ে কি মজা পাবা? সাপ বলে যে আমি তোমাকে খাওয়ার চেষ্টা এটা না, যে আমি আমার খিদা নিবারণ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তুমি যে আলো দাও সে আলো আমার পছন্দ না, সে আলো নিবানো হচ্ছে আমার উদ্দেশ্য, এই জন্য তোমাকে আমি খাওয়ার চেষ্টা করছি। হাদি সে আলো দিয়েছিল এ তরুণ প্রজন্মকে, যারা জেনজি, তোমাদেরকে সে আলো দিয়েছিল। সেই আলোকে নেবানোর জন্য হাদিকে তারা কি করেছে? হত্যা করেছে। আমরা মনে করি এক হাদি মারা গিয়েছে, আমাদের সাথে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। আমরা স্লোগান দিব এখন থেকে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাদি হব, এই দেশের জন্য জীবন দিব। সে হাদি আমাদের আইকনিক ফিগার, হাদি আধিপত্যবাদ বিরোধী আইকনিক ফিগার। আজকে তোমরা যারা জেনজি, তোমাদের কারণে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। তোমাদের কারণে 17-18 বছর জঞ্জাল থেকে এই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা যেটা পারেনি, আমাদের জেনজিরা, যাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম, যাদেরকে আমরা বলতাম তারা হচ্ছে পাবজি খেলে, গেম খেলে, গেমে শত্রুকে তারা মারে, গেম খেলে টিপে। কিন্তু সেই জেনজিরা যারা স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই জেনজিরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই জেনজি দিয়ে তারা এক হাদিকে নিভিয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি তৈরি হয়েছে। শিক্ষা ভালো মানুষকে ভালো করে আর খারাপ মানুষকে আরো খারাপ করে। তার মানে যে শহরে শিক্ষা ভালো, যে শহর উন্নত, সে শহরে সবচেয়ে ভালো মানুষও বসবাস করে। আবার ভালো মানুষ যে ভালো মানুষ এটা প্রমাণ করার জন্য খারাপ মানুষও বসবাস করে, নাকি? হ্যাঁ, করে কিনা? নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ড্যান্ডি, কারণ স্কটল্যান্ডের একটি শহর আছে ড্যান্ডি শহর, যে শহরটা পাট শিল্পের জন্য বিখ্যাত। আর নারায়ণগঞ্জ হচ্ছে সে পাট শিল্পের জন্য বাংলাদেশের সেরা বলেই তাদেরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। এবং কি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় শহর হওয়ার জন্য যে ইনগ্রিডিয়েন্টস আছে তার মধ্যে একটি হচ্ছে জল, স্থল এবং টেলিযোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে উন্নত যে শহরের, সে শহরকে উন্নত শহর বলা হয়। আর বাংলাদেশে একমাত্র শহর নারায়ণগঞ্জ, যেখানে জল, স্থল এবং টেলিযোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের অন্য অন্য জেলা থেকে সবচেয়ে বেশি উন্নত। এজন্য বাংলাদেশের সবচেয়ে উন্নত শহর এবং প্রমিনেন্ট শহর বলা হয় নারায়ণগঞ্জকে। আমি ছোটবেলায় একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে নারায়ণগঞ্জে এসে আমার বলতে হচ্ছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে নারায়ণগঞ্জের পরিচয়। আজকে এই সুন্দর আয়োজন, আমি আসলে তোমরা আজকে অনেক শীত পড়ছে, অনেক ঠান্ডা, এরপরও তোমরা যেখানে আসছো, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, তারা 30 বছর ধরে একটা গবেষণা করেছে। তারা বলেছে হু আর হ্যাপি, কে সুখী, হোয়াট ইজ দ্য ইনগ্রিডিয়েন্টস অফ হ্যাপিনেস, সুখের সংজ্ঞাটা কি। তারা 30 বছর ধরে গবেষণা করে বের করেছে সুখী হচ্ছে তারাই দে ক্যান এঙ্গেজ দ্য সোশ্যাল গ্যাদারিং, যারা ইন্ট্রোভার্ট নয়,
they can engage the social community, যারা কমিউনিটির সাথে চলে, যারা ইন্ট্রোভার্ট নয় এক্সট্রোভার্ট, প্রত্যেকের সাথে চলতে পছন্দ করে, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। আজকে লজিকবক বাংলাদেশ যে তোমাদের জন্য চমৎকার আয়োজন করেছে, এই আয়োজন করার মাধ্যমে তোমরা সবচেয়ে বড় অবদান তোমাদের, এই ঠান্ডার মধ্যে তোমরা এই সুন্দর প্রোগ্রামকে সুন্দর করার জন্য তোমরা আসছো। এখন বিশ্রামের সব তোমাদের অনেক বন্ধু বান্ধব কম্বলের নিচে এখনো শুয়ে আছে, তারপরও তোমরা এখানে আসছো। কেন আসছো? এই প্রোগ্রামকে সফল করার জন্য। আজকে লজিক অফ বাংলাদেশ সুন্দর যে চমৎকার আয়োজন করেছে, রাফি ইলমারা যে চমৎকার আয়োজন করেছে, তাদের চমৎকার আয়োজন উদ্দেশ্য কি? একবার একটা স্কুল শিক্ষক বলে যে তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও, প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বলে যে তোমরা প্রত্যেক বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে, বলে যে বেলুনটা ছেড়ে দাও। পরবর্তী বেলুনটা ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষক বলে তোমরা এক কাজ করো, যে বেলুনটা তুমি তোমার নাম লিখেছো সেই বেলুনটা তুমি তোমার হাতে নাও। প্রত্যেকে 10 মিনিট ধরে তার বেলুন খুঁজেছে, কেউ তার বেলুন খুঁজে পায় নাই। শিক্ষক বলে তুমি এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে এই বেলুনটা তুমি নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দাও। দেখা গেল মাত্র 1 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলে এখান থেকে শিক্ষা কি? এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমিও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে লজিক অফ বাংলাদেশ তোমাদেরকে সুখী করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন উখরিজাতিল লিন্নাস। আল্লাহ বলেছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য, আমি তোমাদেরকে মানুষের কল্যাণ করার জন্য সৃষ্টি করেছি। আজকে লজিক অফ বাংলাদেশ তোমাদেরকে খুশি করার জন্য যে চমৎকার আয়োজন করেছে, লজিক অফ বাংলাদেশের প্রত্যেকটা ভলেন্টিয়ার এবং রাফি ইলমা প্রত্যেকের জন্য একটা করতালি আশা করছি আমি। আমাদের একটা সন্তান আসলে আমরা যেমন খুশি হই, একটা সন্তান হারালেও আমরা দুঃখিত হই, তেমনি একটা বছর পেলে তোমরা যেভাবে আনন্দিত হও, আনন্দিত হলে হবে না, সাথে সাথে তোমার জীবন থেকে একটা বছর চলে গিয়েছে, সেজন্য তোমাদেরকে সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে, সে আত্ম উপলব্ধি তৈরি করতে হবে। তোমরা এখানে যারা আছো প্রত্যেকের অনেকের বয়স 18-19 হয়েছে, 17-18 হয়েছে। উন্নত বিশ্বে যখন কারো বয়স 18 হতে যায় তখন তার মা বাবা তাকে অ্যালার্ম দেয়, তাকে ক্লিক করে যে মা বাবা তোমার বছর 18 হতে যাচ্ছে। তো সুতরাং নিজের প্রস্তুতি নিজে নাও, নিজের ইনকাম নিজে করো, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। তোমাকে 18 বছর পরবর্তীতে তোমার মা বাবা, আমরা বলছি তোমাকে 1 টাকা আর দিব না। উন্নত বিশ্বে যখন 18 বছর পূর্ণ হয় তখন প্রত্যেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চেষ্টা করে, তারা বিভিন্ন রেস্টুরেন্টে জব করে। তোমরা দেখেছো বারাক ওবামার মেয়ে নিজেও একটা রেস্টুরেন্টে জব করেছে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট ছিল। কেন রেস্টুরেন্টে কেন জব করে তারা? কারণ রেস্টুরেন্ট হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গায় তুমি যখন রেস্টুরেন্টে যখন বয় হবা, যখন রেস্টুরেন্টে কাজ করবা, তখন তোমার ক্লায়েন্ট, তোমার দোষ নেই, তারপরেও সে তোমার দোষ ধরবে। ধরার পরেও তুমি বলবে ইয়েস স্যার, জি স্যার, ঠিক বলেছেন, সত্য বলেছেন। এখানে ধৈর্য শিখায়, এখানে ধৈর্য শিখায়। কারণ ধৈর্যবিহীন আমাদের সমাজে, আমরা বাঙালির একটা ইগোইস্টিক, আমাদের একটু ইগো বেশি হইলে হবে না, তোমাকে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। এজন্য উন্নত বিশ্বে তারা তাদের সন্তানদেরকে রেস্টুরেন্টে চাকরি করায়, সবসময় জানে ইয়েস স্যার, জি স্যার, আমি ভুল করেছি, আপনি ভুল করেননি। তেমনি তোমাদের ধৈর্য লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি সবসময় যারা ধৈর্যশীল তাদের সাথে আছি। এবং আল্লাহ তাআলা কোরআন আরেকটি সূরাতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় কিছু মানুষ ক্ষতির মধ্যে আছে, তারা ছাড়া যারা ভালো কাজ করেছে। ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে, তারা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে আছে। তার মানে তোমাদেরকে এখান থেকে যারা আছো শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে আমরা 25 বছর 30 বছর ইউনিভার্সিটিতে পড়ি, এরপর মা বাপ থেকে টাকা গ্রহণ করি। কিন্তু না, তারাই ভালো করবে যারা পড়াশোনার পাশাপাশি টিউশনি করার চেষ্টা করবে, নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করবে, তোমরা তারাই ভালো করতে পারবা। এজন্য যারা শিক্ষার্থী আছো 18 বছর তোমার হয়ে যাচ্ছে, এখন থেকে মা বাবার উপর নির্ভরশীলতা বাদ দিয়ে দাও। আমার খুব ভালো লেগেছে রাফির আম্মু অনেক সময় হতাশ হয় যে আমার ছেলেটা শুধু এসব প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে। আমি ওই দিন আন্টির সাথে দেখা হয়েছে, আমি বলেছিলাম একটু ধৈর্য ধরেন,
আপনার ছেলে যে কোন জায়গায় যাবে আপনি চিন্তা করতে পারবেন না।